নমস্কার, বাংলার প্রাইম টাইমে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে বিশাখাও। একটা ছোট্ট দ্বীপ, মাত্র 3000 বর্গ কিলোমিটারের একটা ছোট্ট দ্বীপ বাংলাদেশের মতো একটা বিরাট দেশকে কিভাবে উথাল পাথাল করে তুলেছে এবং কেন উথাল পাথাল করে তুলেছে, বাংলার প্রাইম টাইমে আজ সেই তথ্য বিশদে আপনাদের সামনে তুলে ধরব। এই দ্বীপটার নাম মাঝে মধ্যেই সম্প্রতি আমরা শুনছি, অখ্যাত একটা দ্বীপ যেটা বাংলাদেশের উপকূল থেকে অনেকটা দক্ষিণ পূর্বে এবং মায়ানমারের উপকূল ঘেঁষে কোনো রকমের সমুদ্রের ওপরে মাথা তুলে রয়েছে, যেখানকার জনসংখ্যাও নামমাত্র এবং মূলত মৎস্যজীবীরা যেখানে থাকেন মাছ ধরার জন্য, তাছাড়া যেখানে জনবসতি তৈরি করার কোনো প্রয়োজনই সম্ভবত ছিল না, সেই রকম একটা ছোট্ট দ্বীপকে বাঁচাতে গিয়ে সেরকম একটা ছোট্ট দ্বীপের অকিঞ্চিতকর একটা ভূখণ্ড আপাত দৃষ্টিতে তার সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে বাংলাদেশের একটা সরকার উল্টে গেল, এক প্রধানমন্ত্রীর পতন ঘটে গেল, তাকে দেশান্তরী হতে হলো, গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি হলো, যে অস্থিরতা এখনো থামছে না, এখনো পর্যন্ত প্রাণ যাচ্ছে, এখনো পর্যন্ত সম্পত্তি হানি হচ্ছে, এখনো পর্যন্ত হানাহানি চলছে নানা পক্ষের মধ্যে। একটা ছোট্ট দ্বীপ, কি আছে এমন ওই দ্বীপে, এমন কি লুকিয়ে রয়েছে ওই দ্বীপে, কি এমন মাহাত্ম্য ওই ছোট্ট দ্বীপটার? মায়ানমারের উপকূল ভেসে থাকা বা মাথা তুলে থাকা ওই ছোট্ট দ্বীপ যা বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, সেই দ্বীপের কি এমন মাহাত্ম্য যে গোটা দেশটা অস্থির হয়ে গেল সেটার জন্য? আজ বাংলার প্রাইম টাইমে সেই তথ্যই বিশদে আপনাদের সামনে কাটাছেঁড়া করে তুলে ধরবো, আর বেশ কিছু ছবি দেখাবো, যে ছবি দেখলে বুঝতে পারবেন যে সেন্ট মার্টিনস দ্বীপ নামে ওই দ্বীপটার উপর কিভাবে সেন দৃষ্টি পড়েছে। সেন দৃষ্টি মানে শকুনের দৃষ্টি। শকুন আকাশে যেমন উড়ে বেড়ায়, নিচে পড়ে থাকা কোনো একটা লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে যেমন উড়ে বেড়ায়, চক্কর খেতে থাকে, এবং সেটা যেমন অশুভ কোনো কিছুর বার্তা বয়ে নিয়ে আসে, শকুন নেমে আসা যেমন কোনো শুভ সংকেত নয়, বাংলাদেশের সেন্ট মার্টিনস দ্বীপকে লক্ষ্য করে আকাশে যেসব শকুন চক্কর কাটতে শুরু করেছে তারাও কোনো শুভ সংকেত বয়ে আনছে না, তারাও অশুভেরই বার্তা বহ। সেই বিষয়গুলোই আমি আর বিশাখা বাংলার প্রাইম টাইমে বিশদে দেখাবো আজ আপনাদের। মাত্র 9 কিলোমিটার দীর্ঘ আর 12 কিলোমিটার চওড়া ছোট্ট একটা দ্বীপ সেন্ট মার্টিন। বাংলাদেশের এই ছোট্ট দ্বীপই শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই দ্বীপ বহুদিন ধরে আমেরিকার পাখির চোখ। এই সেন্ট মার্টিন দ্বীপ হাতছাড়া করতে চাননি, মার্কিনীদের দিয়ে দিতে চাননি বলেই আজ দেশ ছাড়তে হচ্ছে শেখ হাসিনাকে। এই কথা এখন ঘুরছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মুখে মুখে বাংলাদেশে। যদি আমেরিকার দাবি মেনে সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব তাদের হাতে অর্থাৎ মার্কিনীদের হাতে সমর্পণ করতেন শেখ হাসিনা, তবে হয়তো ক্ষমতাচ্যুত হতে হতো না শেখ হাসিনাকে। এই কথাই বলা হচ্ছে বাংলাদেশের একাংশের তরফ থেকে, এ কথাই বলা হচ্ছে শুধু বাংলাদেশের অন্দরে নয়, একেবারে আন্তর্জাতিক মহলেও এই কানাঘুষো শোনা যাচ্ছে। কিন্তু কি আছে এই দ্বীপে? কোনো মণিমাণিক্যে ভরা এই দ্বীপ, নাকি কোনো গুপ্তধন রয়েছে? মাটি খুঁড়লে কি এখানে সোনা পাওয়া যায়? তেমন কিচ্ছু এই 9 কিলোমিটার দীর্ঘ দ্বীপে নেই। আসলে দ্বীপটা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বিমান ঘাঁটি বা নৌ ঘাঁটি তৈরি হলে গোটা দক্ষিণ এশিয়ার জলভাগের ওপর নজরদারি চালানো সম্ভব। দ্রুত ভারত মহাসাগরের আশপাশে যে কোনো এলাকায় পৌঁছানো যাবে অনেক তাড়াতাড়ি। দ্বীপটি এয়ার স্ট্রিপের জন্য আদর্শ, তাই বহু দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নজর রয়েছে এই সেন্ট মার্টিন দ্বীপের ওপর। শেখ হাসিনা এর আগেও বছরখানেক আগে এই বিষয়টি নিয়ে সতর্ক করেছিলেন। শেখ হাসিনা তখন নাম না করে বলেছিলেন এক ব্যক্তি তাকে এই দ্বীপ নিয়ে আগেই প্রস্তাব দিয়েছিলেন, যদি ওই ব্যক্তিকে সেন্ট মার্টিন দ্বীপে বিমান ঘাঁটি তৈরির অনুমতি তিনি দিয়ে দেন তবে বিনা বাধায় সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার দল আওয়ামী লীগ জিতে যাবে সাধারণ নির্বাচনে বিনা বাধায়। সেই সময় থেকেই অর্থাৎ বছরখানেক আগে থেকেই এই ছোট্ট দ্বীপ নিয়ে হাসিনা বারবার আমেরিকার ষড়যন্ত্রের কথা বলেছিলেন। আর এখন এক সপ্তাহ পার হয়ে গিয়েছে দেশ ছাড়া
শেখ হাসিনা সেন্ট মার্টিন নিয়ে মার্কিন ষড়যন্ত্রের ওপর থেকে একটু একটু করে পর্দা সরছে। এই সেন্ট মার্টিনস নিয়ে বেশ কিছুদিন ধরেই বেশ কিছু কথা আমরা এর আগের শোয়েও আপনাদের বলেছি। এর আগেও দুদিন আমরা রিপাবলিক বাংলায় এই সেন্ট মার্টিনস দ্বীপ নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। তবে আজকে সবচেয়ে বিশদে আমরা দেখাতে চলেছি এই দ্বীপের অবস্থান, তার ছবি, এবং তাকে ঘিরে শুধুমাত্র আমেরিকা নয়, আরও কার কার নজর রয়েছে, কোন কোন পক্ষের নজর রয়েছে। প্রথমেই দেখে নেব সেন্ট মার্টিনস দ্বীপের অবস্থান। দেখুন, যদি পৃথিবীর ম্যাপ থেকে ঘুরে ঘুরে এসে বাংলাদেশ আর মায়ানমারের যেখানে অবস্থান রয়েছে সেইখানে এসে আমরা দাঁড়াই, এই দেখতে পাচ্ছেন ভারত, তার পাশেই প্রতিবেশী বাংলাদেশ, আর তার নিচের দিকে মায়ানমারের সঙ্গে তার সীমানা তৈরি হয়েছে। সেই বাংলাদেশ আর মায়ানমারের ঠিক সীমানা যেখানে এসে সমুদ্রে মিশছে তার ঠিক নিচে সেন্ট মার্টিনস দ্বীপ। এই এলাকাটাকে বলা হয় টেকনাফ পেনিনসুলা বা টেকনাফ উপদ্বীপের নিচের অংশ। মায়ানমারের উপকূল ঘেঁষে এই যে ছোট্ট কালো প্যাচ দেখতে পাচ্ছেন, একটা ছোট্ট দ্বীপের মতো অংশ, ওটাই সেন্ট মার্টিনস দ্বীপ। এই দ্বীপটার একটা ছবিও আমি একবার এই এলইডিতে দেখাতে বলবো পিসিআরকে। দেখুন, এইটা হচ্ছে সেন্ট মার্টিনসের আশপাশের ছবি। সেন্ট মার্টিনস দ্বীপের আশপাশের ছবি এইটা। বাংলাদেশ জলপথেই মূলত, যেহেতু মূল ভূখণ্ডের সঙ্গে কোনো যোগাযোগ নেই, সেহেতু বাংলাদেশ জলপথেই এই দ্বীপের সঙ্গে যোগাযোগ রাখে। এবং বাংলাদেশের উপকূলের থেকে এই দ্বীপ যতটা কাছে, তার চেয়ে যেহেতু মায়ানমারের উপকূলের আরও নিকটবর্তী এই সেন্ট মার্টিনস, সেই জন্য মায়ানমারের সেনার সঙ্গেও এবং মায়ানমারের একটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও এই দ্বীপের দখল নিয়ে মাঝে মধ্যেই বাংলাদেশের সংঘর্ষ ঘটে। সেই জন্য যে ছবি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সামরিক জাহাজ এখানে মোতায়েন, সেই কারণেই এখানে মোতায়েন রাখতে হয় মাঝে মধ্যেই। সে প্রসঙ্গে আসছি পরে। এরপর আরেকটা ছবি দেখে নিন, মৎস্যজীবীরা এই দ্বীপে এই সেন্ট মার্টিনস দ্বীপে কাদের মূলত যাতায়াত, সেই ছবিও দেখতে পাবেন বাংলাদেশের টিভি চ্যানেলে, বিভিন্ন টিভি চ্যানেলে সেন্ট মার্টিনস দ্বীপের বিভিন্ন ছবি এবং সেখানে মৎস্যজীবীদের যাতায়াতের ছবি, সেই সব ছবি বিভিন্ন সময় তুলে ধরা হয়েছে। দেখুন সেন্ট মার্টিনসের সেই ছবি, এইটা হচ্ছে সেন্ট মার্টিনস দ্বীপে জলপথে যাতায়াতের সময় মৎস্যজীবীরা কিভাবে যাতায়াত করেন সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। এই সেন্ট মার্টিনসে মূলত যারা থাকেন, আবার বলছি সেন্ট মার্টিনসের আয়তন কিন্তু খুব ছোট্ট, মাত্র 3000 বর্গ কিলোমিটারের একটা দ্বীপ, এবং সেখানে জনসংখ্যা খুব বেশি হলে 3.5 থেকে 4000-এর মধ্যে, এবং তারা মূলত মৎস্যজীবী। তারা হয় মাছ ধরেন, না হলে নারকেলের ব্যবসা করেন, এছাড়া সেখানে জীবিকা অর্জনেরও কোনো উপায় নেই। কিন্তু এই সেন্ট মার্টিনস দ্বীপ এর নাম আমরা সম্প্রতি সবচেয়ে বেশি করে শুনতে পাচ্ছি বাংলাদেশে অস্থিরতা শুরু হওয়ার পর থেকে। বাংলাদেশে যখন থেকে অস্থিরতা শুরু হলো তখন থেকে বারবার এই সেন্ট মার্টিনসের নাম আসছে, বারবার বলা হচ্ছে যে এই দ্বীপ দখল করতেই নাকি বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে বহিঃশক্তি। কিন্তু এই অভিযোগ কিন্তু বাংলাদেশে অস্থিরতা শুরু হওয়ার পর প্রথম ওঠেনি। এই অভিযোগ 1 বছর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলেছিলেন। গত বছর মানে 2023 সালের জুন মাসেই সম্ভবত শেখ হাসিনা সেন্ট মার্টিনস নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন। কি অভিযোগ সে সময় শেখ হাসিনা তুলেছিলেন শুনবো। 2001-এ বিএনপি ক্ষমতা এসেছিল কিভাবে? তখন তো গ্যাস বিক্রি করার মুচলেখা দিয়েই ক্ষমতা এসেছিল। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চায়? আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনও যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা। কিন্তু আমার দেশ সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেবো না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেবো না। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি।
শেখ হাসিনা, যিনি এই মুহূর্তে দেশ ছাড়া, তিনি একটা কথা বলছিলেন, তার এই কথোপকথন যেটা আমরা শোনালাম আপনাদের, তার মধ্যে থেকেই তার কথা উঠে আসছে যে দেশের একটা অংশ বিক্রি যদি করে দিতাম তাহলে অনেকটা স্মুথলি হয়তো তিনি এখনো পর্যন্ত তিনি তো দেশে থাকতেই পারতেন, ক্ষমতাচ্যুতও হতেন না। কিন্তু এই যে আমরা বারবার বলছি যে আমেরিকার নজর রয়েছে এই সেন্ট মার্টিন দ্বীপের উপর, পাণ্ডব বর্জিত এই জায়গা, এই একটা ছোট্ট দ্বীপ, একটা 9 কিলোমিটার বিস্তৃত একটা দ্বীপ, তার উপর এত নজর, কারণ দক্ষিণ এশিয়ার গোটা জলভাগের ওপর নজর রাখা যাবে। আমেরিকা সেই জন্য এখানে নৌঘাঁটি তৈরি করতে চেয়েছে এবং সেই জায়গা থেকে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। শেখ হাসিনা মানতে চাননি, দিতে চাননি তার দেশের ভূখণ্ডের এই দ্বীপের অংশ বা এই দ্বীপটাকে তুলে দিতে চায়নি মার্কিনীদের হাতে, আর সেই জন্যই কি আজ তাকে দেশ ছাড়া হতে হয়েছে। এই প্রশ্নটা ওঠা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত সঙ্গত, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি দেশ ছাড়া। দেশে যা চলছে, যদি এটাই হতো যে শেখ হাসিনা চলে গেলেই হয়ে যেত সবকিছু শান্তিপূর্ণ, তা তো হয়নি। দেশ এখনো নৈরাজ্যে ভরা, তাদের দেশ এখনো নৈরাজ্যে ভরা, এবং এখনো পর্যন্ত এই বিষয়টা মাথায় রাখতে হবে, সেন্ট মার্টিন কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের ম্যাপের মধ্যেই রয়েছে, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডেরই অন্তর্গত। সেই জায়গা থেকে আমরা এবার একটা বিষয় দেখাবো আপনাদেরকে, যে সেন্ট মার্টিন এই ছোট্ট দ্বীপটাকে নিয়ে যখন এত কথা হচ্ছে, সেন্ট মার্টিন বিভিন্ন সাল ধরে যদি আমি দেখি এখন বাংলাদেশের অন্তর্গত, এখনো পর্যন্ত বাংলাদেশের অন্তর্গত। কিন্তু এর আগে ইতিহাস কি বলছে সেন্ট মার্টিন নিয়ে? কখন কোন দেশের নজর থেকেছে এই সেন্ট মার্টিন দ্বীপের ওপর? ইতিকথা যদি আমরা দেখি, ব্রিটিশ ভারতের অংশ ছিল 1900 সালে ব্রিটিশ ভারতের অংশ এই সেন্ট মার্টিন দ্বীপ। এরপর 1900 থেকে আস্তে 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 করে আমরা এগোনোর চেষ্টা করব, 37 সালে আসি। 1937 মায়ানমার ব্রিটিশ ভারত থেকে পৃথক হয়ে যায়। এরপর তখন ছিল ভারতের অংশ ছিল এই সেন্ট মার্টিন দ্বীপ। আর 1937-এর পর থেকে আমরা আরও এগোবো 1947 পাকিস্তানের অংশ হয়ে যায়, পাকিস্তানের অংশ হয়ে গেল এই সেন্ট মার্টিন দ্বীপ। এরপর স্বাধীন বাংলাদেশের দখলে আসে কবে? 1971 সালে। এরপরেও এখানে 1974 সালে যেটা হলো সেটা বাংলাদেশ মায়ানমার চুক্তি হয়। 1974 সালে বাংলাদেশ মায়ানমার চুক্তি, এবং তারপর থেকে আরও অনেক জল গড়িয়েছে। এরপর ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালেও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2012 সালে, যেখানে বলা হয়েছিল যে এই ভূখণ্ড অর্থাৎ এই দ্বীপ বাংলাদেশেরই অন্তর্ভুক্ত থাকবে, একথা বলা হয়েছিল। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি না, একেবারে এই 2024-এ এসে যখন বাংলাদেশের অবস্থা অশান্ত হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে শুধুমাত্র আজকের দিনের এই সমস্যা তো নয়, এই সমস্যা অনেক আগে থেকে, যা এখনো পর্যন্ত একটা স্থায়ী সরকারকে সরিয়ে দিতে যথেষ্ট কারণ হয়ে দাঁড়াতে পারে। ঈশান, বিশাখার সঙ্গে শুনলেন যে 1974 সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে চুক্তি হয়েছিল যে সেন্ট মার্টিনসের দাবি মায়ানমার ছেড়ে দেবে, ওটা বাংলাদেশের হাতেই থাকবে। তারপরে 2012 সালে আবার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায় দিয়ে বলেছে যে সেন্ট মার্টিনস বাংলাদেশের জলসীমাতেই রয়েছে। কিন্তু তারপরেও সমস্যার শেষ হয় না। মাসখানেক কি মাস দুয়েক আগেই আবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যখন সেন্ট মার্টিনস দ্বীপে যাতায়াত করা যাচ্ছিল না বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে। যে মৎস্যজীবীরা যাতায়াতের চেষ্টা করছিলেন নৌকা বা ট্রলার নিয়ে, তাদেরকে মায়ানমার সেনার গুলিবর্ষণের মুখে পড়তে হচ্ছিল, এবং লাগাতার সপ্তাহখানেক এরকম চলার পর অবশেষে বাংলাদেশকে নৌসেনা মোতায়েন করতে হয় সেন্ট মার্টিনস তীরে। অর্থাৎ সেন্ট মার্টিনসের দিকে শুধু আমেরিকার নজর এমন নয়, প্রতিবেশী মায়ানমারের নজরও রয়েছে মায়ানমারের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আরাকান আর্মির নজরও। কেন রয়েছে? কেন মায়ানমারের সরকার এবং আরাকান আর্মি তারা সেন্ট মার্টিনসের দিকে নজর দিয়ে বসে রয়েছে? এখানে দেখুন ভালো করে, এই মানচিত্র দেখলে বুঝতে পারবেন। এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন, এটা মায়ানমার এবং বাংলাদেশের সীমান্ত, এবং বাংলাদেশের সীমান্তের একদম নিচের অংশে এইখানে রয়েছে টেকনাফ। এই টেকনাফ আর সীমান্তের ওপারে এখানে যে সীমান্ত রয়েছে দুদেশের মধ্যে, সেটা হলো নাফ নদী। এই নাফ নদীর এক পাশে বাংলাদেশ, অন্য পাশে মায়ানমারের রাখাইন প্রদেশ, যে রাখাইন প্রদেশেই রোহিঙ্গাদের মূল বাসস্থান। এই রোহিঙ্গারা যেহেতু মায়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, সেহেতু মায়ানমারের সামরিক সরকার রোহিঙ্গাদের উচ্ছেদ করে রাখাইন প্রদেশ থেকে, এবং তারা দলে দলে হাজারে হাজারে লাখে লাখে নাফ নদী পেরিয়ে ঢুকতে থাকে বাংলাদেশের টেকনাফে, বাংলাদেশের কক্সবাজারে, বাংলাদেশের কুতুবদিয়ায়। শেখ হাসিনা নিজেই বলেছেন যে মায়ানমার থেকে 11 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ঢুকেছে, বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে, এবং তাদের মধ্যে
তাদের মধ্যে 7 লক্ষ রোহিঙ্গা শরণার্থী রয়েছেন এই অঞ্চলে। কক্সবাজারের কাছে কুতুবদিয়া এখন পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির, সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্প, কারণ ওখানে এই রাখাইন প্রদেশ থেকে আসা 7 লক্ষ শরণার্থী রয়েছে বাংলাদেশের সরকারের দেওয়া হিসেব অনুযায়ী। এবং এই কক্সবাজার থেকে, টেকনাফ থেকে একটু নিচে নেমে এলেই রয়েছে সেন্ট মার্টিনস দ্বীপ, অর্থাৎ আরাকান আর্মি। আরাকান আর্মি যারা এই রোহিঙ্গাদের হয়ে মায়ানমারে লড়াই চালায়, তারা সম্ভাবনা দেখতে পেয়েছে যে সেন্ট মার্টিনসের উত্তরেই 7 লক্ষ, সেন্ট মার্টিনসের উত্তরেই 7 লক্ষ রোহিঙ্গার বাস। চেষ্টা করলে তো কক্সবাজার, কুতুবদিয়া, এমনকি সেন্ট মার্টিনসের দখল নেওয়া যায়। এমনকি মায়ানমারের সেনাও ভাবছে যে একটু চেষ্টা করলেই যদি আবার সেন্ট মার্টিনসের দখল নেওয়া যায়, আবার যদি রাখাইন প্রদেশ থেকে যাওয়া রিফিউজিদের, রোহিঙ্গাদের একটু করকে দেওয়া যায়। এই প্রসঙ্গে বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ হাসিনার সরকার থাকাকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনিও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি কি বলেছিলেন শুনুন। আরাকান আর্মি মানে ওইখানে বিভিন্ন জাতিগোষ্ঠী মায়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছেন। কোচিন করছে, এই আরাকান আর্মি করছে, আরো অনেকে করছেন। আরাকান আর্মি, আমরা যতটুকু জানি, আরাকান আর্মি অনেকটা জমি, অনেকটা আরাকান রাজ্য দখল তারা করে ফেলছে। সেই জন্য আরাকানের যে আমাদের মায়ানমারের যে বর্ডার গার্ড বিজিপি, ওগুলি আমাদের এখানে এসে আত্মরক্ষার্থে পালিয়ে আসছেন। কাজে সেইখানে অবস্থাটা আমরা এখন এই মুহূর্তে ঠিক বলতে পারবো না যে মায়ানমার আরাকান আর্মির অবস্থানগুলো কি। তা আমরা এইটুকুই বলতে পারি যে এরা মাঝে মাঝে ভুল করে আমাদের পুলিশের, আমাদের টহল বিজিবির উপরে ফায়ার ওপেন করেছিল। তাদেরকে আমরা জানিয়েছি, তারা যেটা বলছে যে আপনারা সুনির্দিষ্টভাবে বাংলাদেশের ফ্ল্যাগ যাতে উড়িয়ে যায় সেই রকম একটা ব্যবস্থা করেন, তাহলে বাংলাদেশের ফ্ল্যাগ উড়ে গেলে আর কেউ ওখানে গুলি করবে না। বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান যখন বলছেন, তখন তিনি একটা কথা কিন্তু সুস্পষ্ট করে বলছেন যে তাদের কাছে এই আরাকান আর্মি বা মায়ানমারের এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তারা বড় চ্যালেঞ্জ নয়, খুব একটা বড় চ্যালেঞ্জ নয়। কিন্তু তাদের প্রথম থেকেই যেটা আশঙ্কার জায়গা সেটা হলো মার্কিনিরা, কারণ মার্কিনিরা পাখির চোখ করে রেখেছে এই সেন্ট মার্টিন দ্বীপকে। কিন্তু কি কারণে এই ছোট্ট দ্বীপটাকে তারা এতখানি জোর দিয়েছে মার্কিনিরা? ঠিক কোন কারণে, কিসের জন্য তাদের এতদিন ধরে সেন দৃষ্টি রয়েছে সেন্ট মার্টিন দ্বীপের ওপর? এই সেন্ট মার্টিনে কি তারা নতুন করে টাইম স্কোয়ার তৈরি করতে পারবে? তারা কি পর্যটনে অনেক বড় একটা বিপ্লব নিয়ে আসতে পারবে এই দ্বীপটাকে অধিগ্রহণ করে? নাকি এখানে পর্যটনের জন্য অন্য কোনো রকমভাবে ব্যবসায় ফুলে ফুলে উঠবে মার্কিনিরা? তাও তো নয়, তার জন্য তো অন্যান্য অনেক দ্বীপ রয়েছে, যদি নেওয়ারই হয়, যদি পাখির চোখই করতে হয়। কিন্তু এই যে বলছিলাম প্রথমেই যে এর অনেকগুলো গুরুত্ব রয়েছে, যার মধ্যে থেকে পরপর কয়েকটা পয়েন্ট আমরা দেখাবো আপনাদেরকে। বায়ুসেনা ঘাঁটি তৈরি করে নজরদারির উদ্দেশ্য, এই যে বলছিলাম যে দক্ষিণ এশিয়ায় গোটা জলভাগে যদি নজরদারি করা যায় বা বায়ুসেনা ঘাঁটি তৈরি করে যদি ভারতের একেবারে কাঁধের কাছে গিয়ে নিঃশ্বাস ফেলা যায়, এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না। এশিয়ার দুটো শক্তিধর রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণের চেষ্টা, অবশ্যই বুঝতে পারছেন দুটো এশিয়ার শক্তিধর রাষ্ট্র কি, ভারত এবং চীন। ভারত এবং চীনকে চাপে রাখার চেষ্টা, এই যে ভাবনা থেকে বা এই কূটনীতির জায়গা থেকে, সেই জায়গা থেকেই সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকা সেই কবে থেকেই পাখির চোখ করে রেখেছে এবং বারবার চাপ দিয়ে গিয়েছে বাংলাদেশকে যাতে তারা নতি স্বীকার করে এবং সেন্ট মার্টিনের সার্বভৌমত্ব মার্কিনীদের হাতে তুলে দেয়। আরও একবার যে কথাগুলো বিশাখা বলছিল সেইগুলো আপনাদেরকে মানচিত্রে দেখিয়ে দিই যে সেন্ট মার্টিনসের দিকে এইরকমভাবে সেন দৃষ্টি দিয়ে কেন বসে রয়েছে আমেরিকা। আমরা বলছিলাম যে মায়ানমারেরও চোখ রয়েছে সেন্ট মার্টিনসের দিকে, আমরা বলছিলাম আরাকান আর্মিরও চোখ রয়েছে সেন্ট মার্টিনসের দিকে, কিন্তু আমেরিকার চোখ, যে চোখ বাংলাদেশকে অস্থির করে তুলল, সেই মরিয়া চেষ্টা আমেরিকার কেন? তার কারণ আমেরিকা চায় এই যে বিপুল ভারত মহাসাগরীয় অঞ্চল দেখতে পাচ্ছেন এই মানচিত্রে, এই বিপুল ভারত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার কোনো বড় সামরিক ঘাঁটি নেই। এখানে ভারতের অনেক সামরিক ঘাঁটি রয়েছে বঙ্গোপসাগর এবং আরব সাগর বরাবর, এমনকি চীনেরও রয়েছে পাকিস্তানের গোয়াদারে। ভারতও
ইরানের চাবাহারে গিয়ে পাল্টা ঘাঁটি বানিয়েছে, কিন্তু আমেরিকা এখনো বানাতে পারেনি। তাই বঙ্গোপসাগরের গভীরে এই সেন্ট মার্টিনসে এসে যদি একটা সামরিক ঘাঁটি, বায়ুসেনা ঘাঁটি বানানো যায়, তাহলে যেমন বাংলাদেশ আর মায়ানমারের মতো ক্ষুদ্র রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করা যায়, তেমন এশিয়ার দুই মহাশক্তিধর দেশ চীন এবং ভারতকেও চাপে রাখা যায়। সেই জন্যই সম্ভবত এত মরিয়া চেষ্টা সেন্ট মার্টিনস নেওয়ার। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবজ্যোতি চন্দ এই প্রসঙ্গে কি বলছেন শুনবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেড রুট, এবং তাছাড়া আমাদের মনে রাখতে হবে যে মায়ানমারের যে জুনটা সরকার রয়েছে, সেই সরকারের সাথে চীনের খুব গভীর সম্পর্ক রয়েছে এবং অনেক ধরনের কনস্ট্রাকশন মায়ানমারে চীন করছে। তাই এই জায়গাটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নৌঘাঁটি নেই এবং সেই জন্যে একটু দূরে আছে, এতটা ভেতরে নেই। এবং এই এতটা ভেতরে যদি একটা নৌঘাঁটি করা যায়, তাহলে সমগ্র উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারত, বাংলাদেশ এবং মায়ানমারের ওপর একটা সর্বসময় 24/7 নজরদারি রাখতে। বাংলাদেশের মাটি ব্যবহার করে ঈশান কোনোভাবে ভারতকে যদি চাপে রাখা যায়, সেটাই মার্কিনীদের বড় উদ্দেশ্য। আর একে আর যাই হোক রাজনীতি নয়, নোংরা কূটনীতি বলা যেতে পারে। একেবারেই আমেরিকা যেভাবে গোটা বিশ্বে নিজেদের আগ্রাসন বহাল রাখার চেষ্টা করে, সেন্ট মার্টিনসের ক্ষেত্রেও সেই পদক্ষেপই সম্ভবত হলো, এবং তার জন্য শুধু একটা দেশের সরকার উল্টে গেল না, তুমুল রক্তারক্তি, হানাহানি, অজস্র প্রাণহানি। এই পরিণতির জবাব জো বাইডেনকে দিতে হয় কিনা, ভবিষ্যতে তার উত্তর দেবে বাংলার প্রাইম টাইম। আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।